আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো কটলার বাহিনীরা, আজকে তোমাদের সাথে মার্কেটিং এর প্রথম ক্লাসে দেখা হয়ে যাচ্ছে। আমি তোমাদের দেলোয়ার ভাইয়া পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে। আর পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে আমি তোমাদের সাথে থাকবো মার্কেটিং নিয়ে। সো খেলা হবে। সো তোমরা একটু সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করতে ভুলবা না। বিকজ তোমরা কিন্তু আমি ক্লাসে সবাই জয়েন হতে হতে কিছু জিনিস দেখাই দেই। সবাই এই টি শার্টটার জন্য ওয়েট করতেছিলে। সো এই টি শার্ট কিন্তু অলরেডি চলে আসছে। তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবে সবাই এই টি শার্টটা পেয়ে যাবে। চমৎকার একটা টি শার্ট, মানে আমার পড়তে ইচ্ছে করতেছে। ঠিক আছে, ক্লাস শেষে আমি পড়বো। অ্যান্ড ইয়েস, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তোমরা আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছো তাদের জন্য এই ডিউ রিটেন বইটা তো থাকবেই, এবং যারা 30 তারিখের মধ্যে ভর্তি হবে সবার জন্য এই ডিউ রিটেন বইটা থাকবে। সো সবাই কিন্তু বন্ধুদেরকে মেনশন করে দিবা এবং যারা ভর্তি হতে যাচ্ছে তাদেরকে দ্রুত ডিসকাউন্টে ভর্তি হতে বলবা। তাহলে কি হবে, এই বইটাও পাবে, ডিসকাউন্টও পাবে, টি শার্ট পাবে, অ্যান্ড ইয়েস এই ম্যাটেরিয়ালসগুলোও পাবে। ওকে, সো তোমরা একটু সবাই একটু দ্রুত জয়েন হও এবং বন্ধুদেরকে মেনশন করো। কমার্স হান্টার্সে কই? ওকে, ঠিক আছে। সো আমরা আজকে যেটা আলোচনা করব, বেসিক্যালি আজকের ক্লাসটা কিসের উপর হবে? আজকে মার্কেটিং ক্লাসটা হবে, ওভারঅল মার্কেটিং এর ওভারভিউ দিব। সো ওভারভিউ পেতে হলে তোমার যেটা ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে যে বিগত বছরের কোশ্চেন কোথ থেকে আসছে, কিভাবে আসছে, কোন কোন ইউনিভার্সিটিতে মার্কেটিং লাগে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে, সো আমি যদি একটু শুরুতে আলোচনা করি তোমাদের জন্য, সো সেটা কি হবে বলো তো? তোমাদের মার্কেটিং কোথায় কোথায় লাগে তোমরা কি জানো? যে মার্কেটিং তো সব জায়গায় লাগে না, তাই না? কোথায় কোথায় লাগে বলো তো? মার্কেটিং আমাদের কোথায় কোথায় লাগে? মার্কেটিং আমাদের কোথায় কোথায় প্রয়োজন? সব ইউনিভার্সিটিতে কিন্তু মার্কেটিং নাই। ওকে, সব ইউনিভার্সিটিতে কি মার্কেটিং নাই। সো মার্কেটিং কোথায় কোথায় লাগে? মোস্টলি আমার যেখানে যেখানে প্রয়োজন হয় সেটা হচ্ছে কি বলতো? প্রথমত তোমাদের সবার স্বপ্নের ইউনিভার্সিটি কোথায়? ডিইউ। এই ডিইউ ফুল ফর্ম জানো তোমরা? বলো তো ডিইউর ফুল ফর্ম কি জানো? যে সঠিক উত্তর দিতে পারবা তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট থাকবে। তুমি আমি যেটা ভাবতেছি তুমি এটা ভাবতেছো কিনা, ঠিক আছে? সবাই যেটা ভাবে সেটা ভাবলে হবে না, একটু ইউনিক কিছু ভাবতে হবে। ঠিক আছে, একটু ইউনিক কিছু যেটা আমার মাথায় ঘুরতেছে সেটা যদি কেউ বলতে পারো তাহলে তার জন্য স্পেশাল গিফট থাকবে। এইটা আমি দিব, পেজে নক দেওয়া দরকার না, আমাকে নক দিবা। ওকে, তোমরা একটু বলো যে এই ডিইউতে তোমার মার্কেটিং লাগে, বাট এই ডিইউ এর ফুল ফর্ম কি বলো তো? ডিইউ বলো। এখন সবাই বলবে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি বললে কিন্তু হবে না। ওকে ওকে, ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। ওকে ওকে, আরো আমি আরো কিছু হচ্ছে কি নিতে চাই আনসার। শরীফুল ইসলাম শরীফ, ইশকেনুরি, ওকে, পার্থ সাহা, সোহান। ওকে, আমি বাকিদেরটাও দেখতে চাই। বাকিদের সবাই একটু কি করো, দ্রুত আনসার করবা, কারণ আমি একটু এটা নিয়ে এক্সাইটেড। দেখি কেউ আসলে আমাকে পড়তে পারে কিনা। আমি তো তোমাদেরকে পড়তে পারি, আমি বুঝি যে তোমরা কি চাও কি না চাও। ওকে, আচ্ছা, বেশ কয়েকজন আনসার করে ফেলছে। ওকে, ওকে ওকে, সোহান আনসার করছে, অনেকে আনসার করছে। আচ্ছা, আমি সবার কমেন্ট দেখতেছি, মানে ফোনে সবার কমেন্ট দেখা যাচ্ছে না। আমি সো আমাদের অনেকগুলা পেজে, আমাদের আই এডুকেশন পেজে অনেকে যুক্ত আছে, আমাদের কমার্স সেন্টার্স পেজে, মোদের বিদ্যালয় পেজে, অনেকগুলো পেজ থেকে লাইভ দেখতেছে। দ্যাটস ওয়াই আমি সবগুলো হচ্ছে যে কি দেখতেছি। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এক্স্যাক্টলি তাহলে হচ্ছে কে? পার্থ সাহা। পার্থ সাহা। এরপরে হচ্ছে কি আনসার ক্লোজ, আর কারোটা নিব না। নিপা চক্রবর্তী, হ্যাঁ চক্রবর্তী। ওকে, আর হচ্ছে কি সোহান, আর হচ্ছে কি হাবিবা। ওকে, ক্লোজ। এই চারজনেরটা এই চারজনেরটা আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম। তোমরা আমার সাথে যোগাযোগ করো, তোমাদের জন্য স্পেশাল গিফট থাকবে। ওকে, তাহলে দেখো, এই যে তোমরা বলছো কি ডিইউ মানে ড্রিম ইউনিভার্সিটি। এক্স্যাক্টলি, ডিইউ মানে কি? ড্রিম ইউনিভার্সিটি। ওকে, ড্রিম ইউনিভার্সিটি, নট ঢাকা ইউনিভার্সিটি।
স্বপ্নের বিশ্ববিদ্যালয়, আমাদের সবার চাওয়া পাওয়া স্বপ্ন। মানে আমি যখন তোমাদের জায়গায় ছিলাম, হ্যাঁ আমি যখন কি ছিলাম তোমাদের জায়গায় ছিলাম, অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম ভাই, তখন আমি লিটারেলি মানে টু বি অনেস্ট যেটা আমি মানে এত পড়া পড়ছি ভাই, এত পড়া পড়ছি মানে মাথা নষ্ট। আমি নিজেও এখন আমাকে বিশ্বাস করতে পারি না যে ওই সময়টাতে আমি মানে ঢাকা ইউনিভার্সিটি পাওয়ার জন্য কি না কি করছি। হ্যাঁ আমি ছাদে ফজরের নামাজের পর ছাদে হেঁটে হেঁটে আমি ভোকাবুলারি পড়তাম, ঠিক আছে, আমার ঘুম চলে আসতো টেবিলে বসে পড়তে পড়তে। দ্যাটস ওয়াই আমি কি করতাম, আমার বেডটার তোষকটাকে ভাঁজ করে রাখতাম, আর হচ্ছে রোদ এই যে আমাদের যেই দরজা ছিল, দরজার পাশাপাশি হচ্ছে যে আমার পড়ার টেবিল ছিল, আমি রোদ যেন আমার গায়ে পড়ে ওভাবে দরজাটা খোলা রাখতাম যেন আমার ঘুমটা না আসে। এত কিছু আমি করেছি এই ঢাকা ইউনিভার্সিটিকে পাওয়ার জন্য। এটা আসলেই স্বপ্নের ইউনিভার্সিটি। ওকে, সো তোমাদেরকে কিন্তু কি করব বলো, তোমাদের জন্য স্পেশাল গিফট থাকবে। ওকে, এখন আমার কোয়েশ্চেন যেটা ছিল, ওকে ওকে আচ্ছা শরীফুল ইসলাম শরীফ বলতেছে ভাই আমার নামটা বলেন। আচ্ছা তোমার নামও অ্যাড করে দিলাম, শরীফুল ইসলাম। ওকে শরীফুল, ওকে শরীফুল। ওকে তাহলে এই 5 জন। ওকে, সো তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে ক্লাসটা শেয়ার করো। ভাইয়া আমি আজকে তোমাদের সাথে অনেক অনেক মানে তোমাদের এই জার্নিটা কিরকম হবে, কিভাবে কি করতে হবে, এগুলো নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করবো। ওকে, সো সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আর তোমাদের সাথে ভাই কটলার বাহিনীর সাথে ক্লাস, আজকে ফার্স্ট ক্লাস, এইটা যদি জমজমাট না হয় তাহলে হবে নাকি বলো। ওকে, তাহলে তোমার আমরা মূল যে প্রশ্ন ছিল মার্কেটিং লাগবে কোথায় কোথায়, মোস্টলি তোমার ড্রিম ইউনিভার্সিটিতে লাগবে, আর কোথায় লাগবে, আর ইউতে লাগবে। হ্যাঁ আমরা জানি কি আর ইউ মানে মেইন স্ট্রিমের যদি ইউনিভার্সিটির কথা বলি তাহলে ঢাবি এবং রাবি এই দুইটাতে তোমার মার্কেটিং লাগবে। আর কোথায় কোথায় মার্কেটিং লাগবে বলো, আর কোথায় কোথায় মার্কেটিং লাগবে? আর লাগবে আমাদের এই যে নতুন যে ইউনিভার্সিটি ডিসিইউ, হ্যাঁ ডিসিইউতে মানে এইটা যখন 7 কলেজ ছিল বা ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত ছিল তখন কি ছিল বলতো, তখন এই ডিসিইউতে আমাদের হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকতো, যেহেতু তখন মার্কেটিং কোশ্চেন হইতো, এখনো হয়তো বা হবে, নতুন সার্কুলারে কি আসে এগুলো গত সার্কুলার অনুযায়ী বলতেছি, প্রত্যেকবার কিন্তু অনেক ইউনিভার্সিটিতে চেঞ্জ হয়। তো তোমার ডিসিইউতে থাকবে কোশ্চেন, আর হচ্ছে কি বিইউপিতে মার্কেটিং কোশ্চেন থাকবে, বাট ওইটা থাকবে ইংরেজি ভার্সনের। হ্যাঁ ইংরেজি ভার্সনে থাকবে কোশ্চেন। ওকে, তাহলে এই ইউনিভার্সিটিগুলোতে থাকে। তাহলে আমাদের ধরো মেইন স্ট্রিম ইউনিভার্সিটির কথা যদি বলি তাহলে আমাদের ডিইউ এবং 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 হচ্ছে যে কি আর ইউ এই দুইটাতে কি আমাদের মার্কেটিংটা লাগবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তোমাদের শরীফুল স্যারও কিন্তু ক্লাস দেখতেছে, কমেন্ট করে ফেলছে, এটা আমার জন্য ব্লেসিং। ওকে আচ্ছা ওকে ওকে ওকে, তাহলে আমরা জানি যে কি আমাদের ড্রিম ইউনিভার্সিটিতে কি কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টারগুলো থেকে আসছে, এটা একটু তাহলে আমরা দেখি। হ্যাঁ আমরা একটু কোশ্চেন সমাধানে যাই। হ্যাঁ যদিও তুমি কোশ্চেন সমাধান ক্লাস আরো পাবা বা আরো পেয়েছো, অনেকের রেকর্ড দেখেছো, বাট আমি আজকে এখানে এটা দেখাবো কি জন্য, কোশ্চেন সমাধানের জন্য না, জাস্ট রোড ম্যাপটা তোমার ক্লিয়ার করার জন্য যে কোথা থেকে কোশ্চেন আসে, কিভাবে কোন চ্যাপ্টার থেকে আসে, এটা আরেকটু ঝালিয়ে দিব। এবং তোমার রাবি তো কোত্থেকে আসছে, আমি তাহলে ঢাবি এবং রাবি এই দুইটার কোশ্চেন আমি তোমাদেরকে একটু দেখাই দিব। ওকে, আমার মন চাচ্ছে কি জানো, কোশ্চেন শুরুর আগে মানে সমাধান শুরুর আগে এই টি শার্টটা পরতে। এই টি শার্টটা আমার এত ভালো লাগছে, মানে এই যে তোমাদেরকে যে টি শার্টটা দিবে দেখো, মানে ভাই আমার কাছে এটার থেকে এটা ভালো লাগতেছে। কি করবো, এটা পরবো, এটা পরে ক্লাস নিবো নাকি তোমরা বলো, এই তোমরা কমেন্টে বলো কি করবো বলো। ওকে আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন সমাধানে যাই। হ্যাঁ প্রশ্ন সমাধানে চলে যাই। ওকে, তাহলে আমরা একটু 25-26-এর কোশ্চেনগুলো দেখবো। সো ফার্স্ট অফ অল দেখো, উৎপাদন ব্যবস্থাপনায় লিড টাইম বলতে কি বোঝায়? এই কোশ্চেনটা তোমাদের পারার কথা, অলরেডি তোমরা অনেকেই সলভ করছো। হ্যাঁ বলো এটার আনসার কি হবে? ওকে এটা আনসার কি হবে বলো, উৎপাদন ব্যবস্থাপনায়। তাহলে দেখো উৎপাদন ব্যবস্থাপনায় লিড টাইম বলতে কি বোঝায়, প্রশ্নের উত্তরতে দিবা, কিন্তু এই প্রশ্নের ভিতরে আরেকটা উত্তর আছে। তোমার মনে মানে এই কোশ্চেন আসতে পারে যে ভাইয়া যে এইটা কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে, কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে। ওকে, তাহলে কোন টপিক থেকে আসছে কোশ্চেনটা পড়ো না, উৎপাদন ব্যবস্থাপনা। ওকে, আমি তোমাকে একটু বলি যে আমাদের 21 সাল পর্যন্ত, সম্ভবত 21 কি 22 সাল পর্যন্ত শুধু মার্কেটিং সেকেন্ড পেপার থেকে কোশ্চেন হইতো। এরপরে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুটোটাই সমান গুরুত্বপূর্ণ হয়ে গেছে, দুইটা থেকেই দুই পেপার থেকেই কোশ্চেন হয়। সো বি সিরিয়াস। ওকে, তাহলে দেখো উৎপাদন ব্যবস্থাপনায় লিড টাইম বলতে কি বোঝায়? উৎপাদন পরিকল্পনার জন্য সময় নেওয়া, উৎপাদন সম্পাদনের জন্য সময় নেওয়া, কাঁচামাল সংগ্রহ থেকে চূড়ান্ত পণ্য সরবরাহ পর্যন্ত সময় নেওয়া, পণ্য পরীক্ষার জন্য সময় নেওয়া।
ওকে, তাহলে আমি কিন্তু তোমাকে এই প্রশ্নটা দেখাচ্ছি শুধুমাত্র উত্তর দেখার জন্য না, তোমার এইটা মাথায় সেট হওয়া যে ভাই এই চ্যাপ্টারটা আমার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছো কিনা বাচ্চারা? কটলার বাহিনী, আমি কিন্তু তোমাদেরকে ভালোবেসে কটলার বাহিনী বলবো, ঠিক আছে? আর কটলার বাহিনী মানে বুঝতেছোই তো, আমাদের মার্কেটিং এর জনককে বলো, এই মার্কেটিং এর জনককে, এটা পারো তো? এটা পারলে বুঝবো যে না ঠিক আছে তোমরা আসলে কটলার বাহিনী হওয়ার জন্য যোগ্য, ঠিক আছে? ওকে, একটু আনসার করে দ্রুত। ওকে, আনসার করে বলছে শরীফুল ইসলাম শরীফ, ইটস তানভীর, সোহান, ওকে, নরিন ইসলাম বলতেছে ভাই আমার নাম বলেন। ওকে, আচ্ছা, লামিয়া আক্তার, আচ্ছা সিইউতে কি মার্কেটিং থাকবে কিনা? ভাইয়া সিইউতে আমাদের মানে গত বছর পর্যন্ত হ্যাঁ আমাদের গ্রুপ সাবজেক্টের কোনো কোশ্চেন মানে আসে নাই। এবার সার্কুলার যদি চেঞ্জ করে তাইলে হয়তো বা কি হইতে পারে, বাট আমরা গত বছরের হিসেবটা যদি করি তাহলে তোমার কি ওই যে ইংলিশ, অ্যানালিটিক্যাল, ম্যাথ এই টাইপের জিনিসগুলো আসে, আমাদের গ্রুপ সাবজেক্টের কোনো খাওয়া নাই চবিতে, ঠিক আছে? চবি যে কমার্সের ইউনিটে। ওকে, আচ্ছা, তাহলে হ্যাঁ ভেরি ফাইন, তাহলে ফিলিপ কটলারকে মার্কেটিং এর জনক, দ্যাটস ওয়াই আমরা কি কটলার বাহিনী। ওকে, তাহলে এটার আনসার কি? কাঁচামাল সংগ্রহ থেকে চূড়ান্ত পণ্য সরবরাহ পর্যন্ত যে সময়, হ্যাঁ আমার কাঁচামাল, এই যে আমি যে একজন উৎপাদনকারী, হ্যাঁ ধরো আমি একটা অর্ডার নিলাম কাস্টমার থেকে, সো কাস্টমারের কাছে পণ্যটা পৌঁছানো পর্যন্ত আমার যে ফুল কার্যক্রমটা, কাঁচামাল সংগ্রহ করা, উৎপাদন করা, এরপর কাস্টমার কাছে পৌঁছায় দেওয়া, এই পুরো সময়টা, হ্যাঁ এই পুরো সময়টাকে বলতেছি কি লিড টাইম। ক্লিয়ার? বুঝছো কিনা? তাহলে এই চ্যাপ্টারটা ভাই, এই চ্যাপ্টারটা এটা বেসিক্যালি মজুদের সাথে, মজুদ পণ্যের সাথে রিলেটেড। ওকে, মজুদ পণ্য। ক্লিয়ার? ওকে, আই গেস তোমরা এটা পারবা। আমি তোমাদের জন্য স্লাইডটা এখানে সুন্দরভাবে রেডি করছি, যেন তোমাদের জন্য কি হয় বলো তো, তোমরা যেন এই ধরো কোশ্চেন দেখলা নিজে প্র্যাকটিস করলা, পরে হচ্ছে কি এখানে উত্তরটা এখান থেকে দেখতে পারো। ওকে, এবার আসো। ওকে, ও তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম, তোমাদের সবার একটা জিনিস দেখতেছিলাম কমেন্টে, তোমরা রীতিমতো যুদ্ধ লাগাই দিছিলা ফার্স্ট পেপারের, এইটা হচ্ছে ফার্স্ট পেপারের ছিল। ওকে, দেখো তোমরা রীতিমতো একটা জিনিস নিয়ে যুদ্ধ লাগাইছিলা যে ভাই আমাদের ডিইউ রিটেন ফাউন্ডেশন বইটা কি আমরা যারা আগে ভর্তি হয়েছি ওদেরকে দিবেন না, আমরা কি আগে ভর্তি হয়ে ভুল করেছি? সো তোমাদের সবার কথা বিবেচনা করে আজ পর্যন্ত যারা ভর্তি হয়েছে সবাই হচ্ছে এই ডিইউ রিটেন ফাউন্ডেশন বইটা পাবে, এবং আগামী 30 তারিখ পর্যন্ত। কত তারিখ ভাইয়া? এই যে দেখো আগামী 30 তারিখ পর্যন্ত, হ্যাঁ এই যে আকর্ষণীয় অফার। সো তোমরা যদি আগামী 30 তারিখের মধ্যে ভর্তি হও আমাদের ডিসকাউন্টেড ফ্রিতে, তাহলে কিন্তু এই রিটেন ফাউন্ডেশন বই এবং আমাদের এই চমৎকার টি শার্টটা, হ্যাঁ যেটা প্রেমে আমি অলরেডি পড়ে গেছি, হ্যাঁ এখন পর্যন্ত আজ পর্যন্ত আমি কোনো নারীর প্রেমে পড়তে পারি নাই, কিন্তু এই টি শার্টটার প্রেমে পড়ে গেছি। বুঝতে পারছো যে এতটা ভালো লাগছে? ওকে, আর এটা মানে গরমে পড়তে আরো ভালো লাগবে আমার কাছে, বুঝছো? আমি অবশ্যই ক্লাস শেষে এটা পড়বো। অ্যান্ড তোমরা তো এই লেকচার শিটগুলা মানে এগুলা তো দেখাইতে দেখাইতে তোমাদেরকে, এই যে দেখো এই লেকচার শিটগুলো তো দেখছো তাই না? সো এই লেকচার শিটগুলোতে প্রচন্ড পরিমাণে ইকো আছে, বুঝছো তো? ওকে, আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। উৎপাদন ব্যবস্থাপনার প্রেক্ষাপটে কাইজেন বলতে কি বোঝায়? এইটা আউট অফ দ্য বক্সের কোশ্চেন, মানে তোমাদের এটা একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, অ্যাডমিশন জার্নিতে এটা কেউ পড়ায় না আমি জানি, ঠিক আছে? বাট এই কাইজেনটা কি, কোত্থেকে আসছে, এইটা একটু আমি তোমাদেরকে দেখাই দিব। বাট তোমরা ট্রাই করো আনসার করার, ট্রাই করো আনসার করার যে কাইজেন কি জিনিস বা কাইজেন কোত্থেকে আসছে, এটা তো সবাই একটু আনসার করো। এরপরে ভুল হোক ভাই, তোমরা এখন কেউ ভয় পাবো না, লজ্জা পাবা না যে ভাই আমি ভুল উত্তর দিলে কি হবে। ভুল তোমার এখনই হওয়ার সময়, পরীক্ষার হলে ভুল হইলে তো হবে না, তোমার ভুল হইতে হবে প্র্যাকটিসের সময়, যেন এই ভুল থেকে তুমি শিক্ষা নিতে পারো, তাই না? সো তুমি একটু দ্রুত আনসার করে ফেলো, ভুল হোক কোনো সমস্যা নাই। ধরো তুমি এই শব্দটা জীবনেও শুনো নাই, এরপরেও তুমি আনসার করো, কোনো সমস্যা নাই। যারা আগে ভর্তি হয়েছে, ওকে যারা আগে ভর্তি হয়েছে তারাও পাবে। আচ্ছা বলতেছে স্যার টি শার্টটা এখনই পরেন। এই তোমরা সবাই কি বলো, টি শার্টটা কি এখন পরবো? টি শার্টটা কি পরবো? আমি একটু পরে দেখবো কেমন লাগে, সাইজটা মিলবে কিনা আমি বুঝতেছি না। এরপরে একটু তোমরা যেহেতু বলছো তোমাদের আবদার রাখার জন্য আমি এখন লাইভে টি শার্টটা পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখি পরে ফেলি, আর তোমরা আনসার করতে থাকো ভাই, তোমরা আনসার করতে থাকো, আর এটা আমি একদম ডিটেলস বুঝাই দিব। ওকে, আই গেস কোনো ইস্যু হবে না।
না এটা সাইজ হবে না মনে হচ্ছে আমার, বাট ভালো লাগতেছে আমার কাছে, এটা পরে একটা আলাদা শান্তি আছে। ঠিক আছে, একটু টাইট হয়ে গেছে, মানে বয়স হয়েছে তো, ঘুরে বাড়তেছে। শরীফ স্যারের মতো আমারও বয়স হয়ে গেছে। হ্যাঁ CR7 ফ্যান মানে ভাই বস, CR7 এবং মেসি দুইটারই ফ্যান আমি, দুজনেই ভালো প্লেয়ার ভাই। ওকে আচ্ছা, তাহলে দেখো কাইজেন উৎপাদন ব্যবস্থাপনার প্রেক্ষাপটে কাইজেন বলতে কি বোঝায়? এই কাইজেন শব্দটা হ্যাঁ বেসিক্যালি হচ্ছে একটা জাপানিজ শব্দ। কি শব্দ ভাইয়া? এই কাইজেন, কাইজেন হচ্ছে জাপানিজ ওয়ার্ড। কি ভাইয়া? জাপানিজ ওয়ার্ড। ওকে, জাপানিজ ওয়ার্ড। সো এই কাইজেন, জাপানিজরা তো জানো যে আমাদের পৃথিবীর বেস্ট কোয়ালিটির, হ্যাঁ আমরা যদি ওয়ান অফ দ্য বেস্টের কথা বলি, যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট জাপানিজরা দেয়, স্পেশালি ইলেকট্রনিক্স প্রোডাক্ট। সো ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে যে কোনো প্রোডাক্টসের ক্ষেত্রে এরা হচ্ছে যে মানে কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় নাই। হ্যাঁ, সো এই জন্য দেখবা জাপানিজ প্রোডাক্টের অনেক বেশি দাম। সো এই জাপানিজরা কি করে, মানের ক্ষেত্রে কি করে না, কোনো ছাড় দেয় না। সো কাইজেন তারা কি ক্ষেত্রে ব্যবহার করে, এই মানে ধারাবাহিকভাবে মান উন্নয়নের ক্ষেত্রে তারা কাইজেন শব্দটা ব্যবহার করে থাকে। তাহলে উৎপাদন ব্যবস্থাপনার প্রেক্ষাপটে কাইজেন বলতে কি বোঝায়, বা কাইজেন হচ্ছে কিসের সাথে সম্পর্কিত, মানে কি এই তাইলে কি হবে, কাইজেন অর্থ কি ভাই? ধারাবাহিকভাবে মান উন্নয়ন, বুঝছো, মানে কোয়ালিটি উন্নত করা। ওকে, মান উন্নয়ন, ক্লিয়ার? বুঝছো কি না? ওকে আচ্ছা, ওকে আচ্ছা, এটা কারো হয়েছে তোমাদের? তো ধারাবাহিকভাবে মান উন্নয়ন বা ক্রমাগত কি মান উন্নয়ন, ঠিক আছে? তাহলে কাইজেন শব্দটা কি একটা জাপানিজ শব্দ, এটার অর্থ ধারাবাহিকভাবে মান উন্নয়ন। মানে আজকে তুমি ধরো কি আসো, বেটারে আসো, কালকে তোমার বেস্ট হইতে হবে, বুঝতে পারছো? ডে বাই ডে। যেমন ধরো আমাদের এই যে কমার্স হান্টার্স বা সাবেক ডিউ আইসিউ ব্যাচ বলো, হ্যাঁ এইটা হচ্ছে কি হয়েছে বলো তো, এইটা আমাদের আগের যে কোয়ালিটি ছিল এটা থেকে বেটার করার জন্য, আমাদের ডিউ আইসিউ ব্যাচটাকে আর একটু উন্নত করার জন্য আমরা কিন্তু এই যে আই এডুকেশন এবং মোদের বিদ্যালয় কোলাবোরেশনটা করছে। কারণ ধরো যে তোমাদের প্রিয় প্রিয় সবগুলো স্যারকে বেস্ট বেস্ট এই বাংলা ইংরেজি মানে এত কম্প্যাক্ট তোমরা আর কোথাও পাবা না। ওকে, তাহলে এটার উত্তর কি ভাই? ক্রমাগত মান উন্নয়ন বা ধারাবাহিকভাবে মান উন্নয়ন, বুঝছো কি না? তাহলে এটা একটা জাপানিজ শব্দ, হ্যাঁ জাপানিজ শব্দ, এটা একটু মনে রাখবা। ওকে, কোন ব্র্যান্ডের বিজ্ঞাপনের, আচ্ছা কোন ধরনের বিজ্ঞাপনের লক্ষ্য গ্রাহকদেরকে এক ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে নিয়ে যাওয়া, হ্যাঁ মানে নিয়ে যেতে উৎসাহিত করা। তাহলে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আসছে, এটা তোমরা বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? এটা তোমরা বুঝছো কিনা কোন চ্যাপ্টার থেকে? আমাদের একটা চমৎকার চ্যাপ্টার আছে না, বলো তো, বিপণন প্রসার বিজ্ঞাপন, এই চ্যাপ্টারটা আছে না? এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন থাকে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আমাদের জন্য কি ভেরি ইম্পর্টেন্ট। আমি এই কোশ্চেনগুলো এটার জন্য দেখাচ্ছি, তুমি যখন পড়া শুরু করবা, হ্যাঁ তোমার মাথায় কাজ করবে যে এই প্রশ্নটা আসবে যে ভাই আমার কাছে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো বারবার রিভিশন দেবে। এই যদিও আমরা আমাদের এই সি ইউনিট কমপ্লিট করছে, যখন ক্লাস নিব আমরা ইন ডিটেলস সবকিছু বলবো, পড়াবো, বাট অনেকে আছে আমাদের ফ্রি ক্লাস করতেছে, হ্যাঁ তারা হয়তো বা অনেকে ভর্তি হয় না এখনো, বা ভর্তি হবে। আমাদের ক্লাসও 30 তারিখ থেকে শুরু হয়ে যাবে, সো হাতে সময়ও নাই, ঠিক আছে? ওকে, বলো বলো বলো, এটা কি হবে? কোন ধরনের বিজ্ঞাপন বলো তো? বলো বলো। তোমরা কি মানে অনেক হিসাব করে চলো, বুঝলাম না। তোমরা তো এখনো শেয়ার করলে না ক্লাসটা ভাইয়া, ক্লাসটা শেয়ার করে দিব না? আমি বলি ক্লাসে যত স্টুডেন্ট থাকবে, হ্যাঁ তোমরা কম্পেয়ার করতে পারবা যে আসলে তোমরা কতজনের সাথে কম্পিটিশনটা করতেছো, হ্যাঁ তোমাদের ভুল কেমন হচ্ছে, অন্যদের কেমন সঠিক হচ্ছে, ঠিক আছে? তোমাদের যে এই কম্পারিজনটা তো খুবই ইম্পর্টেন্ট, তাই না? তোমাদের নিজেদেরকে বোঝার জন্য যে তোমার আসলে অবস্থাটা কি, কোথায় আছে তোমার অবস্থান, বুঝতে পারছো? ওকে
আচ্ছা, তাহলে কোন ধরনের বিজ্ঞাপনের লক্ষ্য? এক ব্র্যান্ড থেকে, ধরো তুমি এ জায়গায় পড়ছো, এখন বি তোমাকে কি করবে বলো তো? বির কাছে নিয়ে যাইতে হলে বি বলবে যে ভাই আমি এর থেকে ভালো, আমি কি এর থেকে ভালো, তাই না? তাহলে এইটাকে কি বলে? কম্প্যারিজন মার্কেটিং। মানে কি কম্প্যারিজন মানে কি বলো তো? ইংরেজি তো তোমরা সবাই ভালো বুঝো, এখন সবাই আমার থেকে ভালো বুঝো জানি। সো কম্প্যারিজন মানে কি? মানে কম্পেয়ার করা, মানে তুলনা করা, একটার সাথে আরেকটা তুলনা। আমি বললাম যে কি, ধরো মার্কেটিং এ, তুমি মার্কেটিং ধরো কোচিং করবা সাপোজ, হ্যাঁ, ধরো তোমার হাতে অপশন আছে দেলোয়ার স্যার আর ধরো এক্স স্যার। এখন এক্স স্যার আইসা বললো যে আরে তোমরা মার্কেটিং করবা দেলোয়ার স্যার কাছে, দেলোয়ার স্যার আর কি পড়াই, দেলোয়ার স্যার পড়াইতে পারেন নাকি? পড়াই তো আমি, দেখো আমি কি কি পড়াই, আমি এই পড়াই। হ্যাঁ, ধরো ওরা এই দেলোয়ার ভাই তোমাদের 5টা ক্লাস নিবে, আমি 10টা ক্লাস নিব, ও তোমাকে ধরো 5টা শিট দিবে, আমি 10টা শিট দিব। এই যে তুলনা একজন আরেকজনের সাথে, তখন তুমি কি করো ভাই বলো তো? এই আচ্ছা, আমি যে এত ডিটেলসে ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা কি বিরক্ত হচ্ছ বলো তো? তোমরা যদি মনে করো যে না ভাইয়া আপনি প্রশ্নটা দেখাবেন, উত্তরটা বলবেন, এরপরে স্লাইডে চলে যাবেন, এভাবে হইলেও আমি পড়াইতে পারি, কোনো সমস্যা নাই। আমি কিন্তু ব্যাখ্যা ছাড়াও পড়াইতে পারি, ব্যাখ্যা সহ পড়াইতে পারি। বুঝতে পারছো? তোমাদের অনেকে মনে হতে পারে আর এটি তো বুঝি, এটি তো পারে। আমি জাস্ট তাদের জন্য, আমি প্রত্যেকটি স্টুডেন্টকে সমানভাবে দেখি, যে অনেক ভালো স্টুডেন্ট তাকে যেই চোখে দেখি, যার বেসিক একদম দুর্বল তাকেও আমি সেই চোখে দেখি, তাকেও আমি ওই যে বেস্ট আমার ক্লাসের ওই বেস্ট বানানোর জন্য আমি চেষ্টা করি, এই জন্য এত এক্সপ্লেন করে এত ব্যাখ্যা করে পড়াই, ঠিক আছে? এবং ইভেন আমাদের প্রত্যেকটা টিচার তুমি দেখবা অলরেডি তো অনেক ক্লাস করছো, লাস্ট ক্লাস মনে হয় আমার করতেছো, ঠিক আছে? এই লাস্ট ক্লাস আমার করতেছে, এই জন্য আমার কেন জানি প্রধান অতিথি মনে হচ্ছে। তোমরা দেখবা যে কোনো অনুষ্ঠানের প্রধান বক্তা বা প্রধান অতিথি সবার শেষে আসে। সো আমি আজকে লাস্ট ক্লাস নিতে আসছি বিধায় আমার কাছে মনে হচ্ছে, আমি মনে হয় যে প্রধান অতিথি। ওকে, সো এইটাকে কি বলে ভাই? এটাকে বলে কি? তুলনামূলক বিজ্ঞাপন। আনসার কি হবে? ডি হবে। কার কারটা রাইট হইছে? ওকে, দুইটা ভুল হয়েছে। আচ্ছা বাচ্চারা, আজকে ভুল হোক, এখন ভুল হোক, ক্লাসে ভুল হোক, পরীক্ষায় ভুল করা যাবে না, ঠিক আছে? তোমাদের এই ক্লাসগুলো নেওয়া হয় ভুলগুলো ধরাই দেওয়ার জন্য, বুঝানোর জন্য। বুঝছো কি না? বুঝতে পারছো? সো এখন ভুল হইলে কান্নাকাটি করার কিচ্ছু নাই, আমরা তো আছি। ওকে, আচ্ছা তোমাদেরকে একটু আবার মনে করাই দেই, মানে আমার মনে হয় কি, মানে আমার ব্রেন একটু স্লো, মানে আমার না মনে থাকে না, ঠিক আছে, যে কোথায় কি হচ্ছে কখন কি হবে। সো আমার মনে হয় যে আমার মতো সবাই ভুলে যায়। সো আমি তোমাদেরকে এই জন্য একটু বারবার রিমাইন্ডার দিতেছি, যে কারণ অনেকে আমি দেখলাম যে কমেন্টে অনেকে আমাদেরকে বলতেছে ভাইয়া আমরা আগে ভর্তি হয়েছিলাম, যারা পাবে না তারা এটা পাবা, এবং 30 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে, 30 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই রিটেন ফাউন্ডেশন বইটা থাকবে। ওকে, রিটেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো যে এমসিকিউতে 60 মার্ক আর রিটেনে 40 মার্কস থাকবে। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 8 মার্কস করে থাকে। হ্যাঁ, সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এই তোমরা এখনো কারা শেয়ার করো নাই বলো তো ক্লাসটা? ওকে, বাজারজাতকরণের কোন কাজটিকে তৃতীয় পক্ষ দ্বারা করা হয়? ওকে, বলো যে তৃতীয় পক্ষ দ্বারা কোন কাজটা করা হয়? বিজ্ঞাপন, প্রচার, জনসংযোগ, বিক্রয়, প্রসার। বলো 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 বলো। এইটা একটু, এই তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা, এই চ্যাপ্টার থেকে কিন্তু অলরেডি দুইটা কোশ্চেন চলে আসছে। একটা আসছে তুলনামূলক বিজ্ঞাপন, আর একটা আসছে কি এই যে বাজারজাতকরণ কোন কাজটি তৃতীয় পক্ষ দ্বারা করা হয়। তার মানে এই এই টপিকটা, এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ বুঝছো কিনা? এই যে কোশ্চেন সলভ করার মাহাত্ম্য হচ্ছে যে এইটা, তুমি বুঝতে পারবা যে কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কোনটা তোমার জন্য কম ইম্পর্টেন্ট, কোনটা বেশি করে পড়তে হবে, কোনটা একটু হালকাভাবে দেখে গেলেই হবে। বুঝতে পারছো? ওকে, এটা একটু আনসার করো। বলতে স্যারের দানুষের মতো লাগতেছে, আগে তো পুষ্পার মতো লাগতো, এই যে বড় চুল ছিল, ঠিক আছে, এই যে এরকম করতাম, ঝুঁকে গে নাই সালা। ভাই এটা মনে রাখবা যে আমাদের এই যে কমার্স সেন্টার্সের বা সিউনিট কমপ্লিট করতে যারা থাকবে এরা কেউ ঝুঁকবে না, ঠিক আছে? একদম সফল হবেই হবে হবে ইনশাআল্লাহ। শুধু চেষ্টা করে যাও, আমাদের গাইডলাইনটা ফলো করো, আর কোনো প্যারা নাই। ওকে, আচ্ছা প্রচার,
কেউ বলছে এ, কেউ বলছে বি, কেউ বলছে সি। ওকে, এক একজন এক একটা বলতেছে, ভেরি ফাইন। আমি সবার কমেন্টগুলো দেখি। আচ্ছা, এখানে নরিন, লামিয়া, নেহা জুবায়ের, রাব্বির হাসান, বলো বলো বলো, দ্রুত বলে ফেলো। ওকে, সি সি সি। আচ্ছা দেখো, ওকে, আমাদের বিজ্ঞাপনের ডেফিনেশনটা কি বলতো? বিজ্ঞাপনের ডেফিনেশনটা কি ভাইয়া? যে অর্থের বিনিময়ে, অর্থের বিনিময়ে কোনো পণ্য বা সেবার কি নৈর্ব্যক্তিক উপস্থাপনা। এখানে কি থাকে? এখানে অর্থের বিনিময় থাকে, এখানে অর্থ থাকে, এবং তুমি একটা কোনো একটা পক্ষের সাথে, ধরো তুমি ফার্স্ট পার্সন, তুমি আরেকটা কোনো পক্ষের সাথে ডিল করলা, সেকেন্ড পার্সন, ঠিক আছে, তার সাথে তুমি ডিল করে তাকে বললা যে ভাই আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমার এই পণ্যটার প্রমোশনটা করে দাও, ঠিক আছে, তুমি আমার এই পণ্যটাকে মানুষের কাছে জানাই দাও। ওকে, এবার আসো প্রচার। প্রচার আর বিজ্ঞাপনের বেসিক পার্থক্যটা কি বলতো? এখানে যেটা হয়, এখানে কি হয়, এখানে কি থাকে, এখানেও নৈর্ব্যক্তিক উপস্থাপনা থাকে, কিন্তু যেটা থাকে না সেটা হচ্ছে কি বলতো, অর্থের বিনিময় থাকে না। এখানে স্বপ্রণোদিত হয়ে কোনো একটা পক্ষ, তৃতীয় কোনো পক্ষ কি করবে, তোমার পণ্যটার প্রমোশন করে দিবে। কিরকম? ধরো আমাদের কমার্স হান্টার্স থেকে কি করলো, এই ধরো বন্যা কবলিত এলাকায় শিশুদেরকে ধরো ত্রাণ বিতরণ করলো। ওকে, সো এই মানবিক কাজটা দেখে কোনো একটা ধরো যে মিডিয়া প্রচার করলো যে হ্যাঁ কমার্স হান্টার্স একটা মানবিক কাজ করতেছে, বা আমি কোথাও মেধাবীদেরকে বৃত্তি দিতে গেলাম, হ্যাঁ, সো তখন কি হয়, এই বৃত্তি দিতে গেলাম, কেউ একটু কাবার করে দিল যে আমি তাকে বলি নাই বা তাকে আমি টাকা পয়সা দিই নাই, সে টাকার বিনিময় ছাড়াই যে একটা ভালো কাজ হয়ে গেল, ঠিক আছে। সো এই অর্থের বিনিময় ছাড়া যখন কোনো তৃতীয় পক্ষ আমার পণ্য সেবা বা আমার ভালো কাজের, হ্যাঁ, কি করে দেয়, প্রমোশন করে দেয়, সেটাকে বলে কি প্রচার। ওকে, ওকে, ভাত খেতে খেতে ক্লাস করতেছে, বাহ 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 বাহ। আচ্ছা, এই বলতো স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে কি বলে? মানে আমি শর্ট টাইমে বিক্রি বাড়ানোর জন্য যে কাজটা করব, ধরো যে বললাম যে আজকে ভর্তি হলে একটা কি, ধরো এই যে ধরো কি বলে, আমি যে রিটার্ন ফাউন্ডেশন বইটা ফ্রি দিব, টি শার্টগুলো ফ্রি দিব, এই যে শর্ট টাইমে অফার, হ্যাঁ, আমি বললাম যে 2 দিনের ভিতর ভর্তি হইলে বা 30 তারিখের ভিতর ভর্তি হইলে, অথবা একটা কিনলে একটা ফ্রি, এই যে অফারগুলো দেয় না, এগুলোকে কি বলে, স্বল্পকালীন উদ্দীপনা। মানে শর্ট টাইমে তোমার সেল বাড়ানোর জন্য যেটা করা হয়, মার্কেটিং, আমরা যেহেতু পড়তেছি মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আমরা শিখি, তাহলে এটাকে কি বলে বলো তো, কি বলে? আর যখন আমরা আমাদের কোম্পানির, হ্যাঁ, নিজস্ব লোক বা ব্যক্তিকে পাঠাই কোনো পণ্যকে প্রমোশন করার জন্য, মানুষের কাছে উপস্থাপন করার জন্য, ঠিক আছে, তখন সেটাকে কি বলে? তাহলে এই টার্মগুলো আমাদের প্রত্যেকটা জানতে হবে, এগুলো আমরা ইন ডিটেলস আমাদের যে ক্লাস হবে ওখানে তো আমরা আলোচনা করব। তাহলে স্বল্পকালীন উদ্দীপনামূলক কোনগুলা, হ্যাঁ, কোনটা হচ্ছে কি নিজস্ব কর্মী বাহিনী যায় ব্যক্তিক বিক্রয়, হ্যাঁ, কোনটা হচ্ছে কি আমাদের প্রচার, কোনটা বিজ্ঞাপন। এবং এটা তো জানো যে বিজ্ঞাপনকে আমরা কি বলি বলতো, একমুখী যোগাযোগ ব্যবস্থা। একমুখী কেন? এই যে ধরো জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই, তুমি এটা ছোটবেলা থেকে দেখতেছো, দ্যাটস ওয়াই এটা তুমি রিলেট করতে পারবা। কিরকম? ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড তো দেখছো, ওই যে কি ইয়ামি গৌতম না কে জানি একটা মেয়ে ছোটবেলা থেকে অ্যাড করতেছে যে ফেয়ার অ্যান্ড লাভলি লাগান, ফর্সা হয়ে যান, সাদা হয়ে যান, গ্লো হয়ে যান। কিন্তু দুঃখের বিষয়, সেই ছোটবেলা থেকে ফেয়ার অ্যান্ড লাভলি মাখার পরেও সাদা হইলাম না, এই যে দেখো না কি অবস্থা, চেহারায় কোনো গ্লো বাড়লো না, ফেয়ারনেস নাই, সাদা হইলাম না, এই যে এখনো এই যে টি শার্টের মতো তোমাদের, ঠিক আছে। তাহলে এই যে ধরো আমি বুঝতেছি যে তারা বলতেছে আমি 1 নাম্বার ব্র্যান্ড, তুমি সাদা হবাই, এটা বলার পরেও তুমি যে তারা কিছু বলতে পারো না, হ্যাঁ, সে শুধু বইলা যাইতেছে, টিভিতে বইলা যাইতেছে, রেডিওতে বইলা যাইতেছে, তুমি খালি শুনতেছো, তুমি তারা যে বলবা আরে ভাই তুমি তো বাটপার, আমি তো লাগাইতেছি, সাদা তো হইলাম না, সারা জীবন মাখলাম ফেয়ার অ্যান্ড লাভলি, তোমার যে বলার অধিকারটা নাই, সুযোগটা নাই, এই জন্য এটা হচ্ছে কি একমুখী। এখন ধরো তোমাকে যখন বললো যে ভাই আমি নাম্বার 1,
তুমি তখন পাল্টা যখন বলতে পারতা, আরে ভাই তুমি তো মিয়া বাটপার, তোমার কি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করার পরে তো আমি সাদা হইতে পারলাম না। তুমি যখন বলার সুযোগ পাবা, হ্যাঁ, বা তোমার টেস্টটা ভালো লাগে না, তুমি এটা বলতে পারবা, তখন এটা হবে কি টু ওয়ে কমিউনিকেশন, বা এটাকে বলে বাংলায় বলে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। কি ভাইয়া? দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। ওকে, দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। বুঝছো? একমুখী আর দ্বিমুখী কেন এটা হইলো বুঝছো কিনা বলো? বলো, এই তোমরা কি কেউ ছোটবেলা আমার মতো সাদা হওয়ার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি মাখছিলা কিনা বলো? ওকে, বিক্রয় প্রসার, হ্যাঁ, স্বল্পকালীন এই যে বাই ওয়ান গেট ওয়ান, ঠিক আছে, 50% ডিসকাউন্ট, এগুলো হচ্ছে কি আমার স্বল্পকালীন উদ্দীপনামূলক, যেটাকে আমরা বিক্রয় প্রসার বলি। আর যখন সরাসরি আমার কর্মী বাহিনী, যেমন তোমাদের কলেজের টাইমে ধরো যে তোমার কলেজ টাইম টিফিন টাইমে যখন ধরো এই মিস্টার নুডলসের একটা স্যুপ নিয়ে যেত, যে ভাই এই বাজারে নতুন আসছে, একটু স্যুপটা টেস্ট করে দেখেন না কেমন লাগে, তুমি খায়া বললা যে ভাই একটু লবণ বেশি হয়ে গেছে। সো এইটা হয়তো টু ওয়ে কমিউনিকেশন। এবং এই যে তার নিজস্ব কর্মী বাহিনী সরাসরি এসে উপস্থাপন করতেছে, সেটাকে বলে কি ব্যক্তিক বিক্রয়। কি? ব্যক্তিক বিক্রয়। ক্লিয়ার? আই গেস এখানে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এরপর আমরা আরো বিস্তারিত আলোচনা করব কোথায় বলো তো? ক্লাসে, আমাদের পেড ক্লাস যখন শুরু হবে ওখানে আমরা ইন ডিটেইলস আলোচনা করব। নিচের কোনটি জাতীয় আয়ের পরিমাপক? ভোগ, বন্টন, উৎপাদন, বিনিয়োগ। বলো। জাতীয় আয়, এটা হচ্ছে কি মার্কেটিং প্রথম পত্রের অধ্যায় 4 থেকে আসছে, সামষ্টিক পর্যায়ের উৎপাদন যেটা আর কি, বুঝছো? অধ্যায় 4, মার্কেটিং ফার্স্ট চ্যাপ্টার 4। ওকে, সামষ্টিক পর্যায়ের উৎপাদন এই টপিক থেকে আসছে। বলো, জাতীয় আয়, হ্যাঁ, এনআই আর কি, ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, এইটা পরিমাপ করার পরিমাপকটা কি, যে কোনটার ভিত্তিতে আমরা হচ্ছে কি করি এই জাতীয় আয়টা মেজার করি। ওকে, বলো তোমরা একটু কমেন্ট করে ফেলো বাচ্চারা, আমি একটু কমেন্টগুলো দেখি। তোমাদের কমেন্ট পড়তে না আমার ভীষণ ভালো লাগে, বুঝছো? মানে তোমাদের কমেন্টগুলো কেমন মনে হয় জানো? তোমাদের কমেন্টগুলো পড়লে মনে হয় যেন প্রেমিকার পাঠানো চিরকুট, ঠিক আছে? তোমাদের কমেন্টগুলো এতটাই মানে সাহিত্যিক মনে হয়, দেখলে ভাল লাগে। ওকে, সবাই একটু দ্রুত আনসার করে ফেলো। ওকে, এই তোমরা কে কোথায় থেকে দেখতেছো বলো তো? মানে তোমাদের দেশের বাড়ি কোথায়, কার কোথায়? মানে আমার না মানে এটা জানতে না খুব ইচ্ছে করে যে আমি কত কোন এলাকার, মানে কত এলাকার মানুষের সাথে পরিচিত। আমি ছোটবেলায় এই মানে আমার স্কুল কলেজে থাকতে বেশিরভাগ ক্ষেত্রে নোয়াখালী, ফেনী ওই অঞ্চলের মানুষের সাথে মিশা হয়েছে। এরপরে আমি যখন ভার্সিটিতে আসছি তখন চিটাগংয়ের মানুষ আমার ক্লাসটাতে বেশি ছিল। সো এরকম আর কি, নতুন নতুন এলাকার মানুষের সাথে মিশতে ভালো লাগে। আর আমার দেশে বাড়ি হচ্ছে নেত্রকোনা, যদিও কলেজ ঢাকায় ছিল, পড়াশোনা ঢাকাতেই মোটামুটি, এই আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা জাতীয় আয়ের পরিমাপক হিসেবে কোনটাকে ধরি বলতো? উৎপাদন। ওকে, সো উৎপাদনের উপরে নির্ভর করতেছে আমার জাতীয় আয়। হ্যাঁ, এরপরে তুমি যদি বলো যে আমার কি জানি বলে জিডিপি, হ্যাঁ, জিএনপি, সব কিছু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, হ্যাঁ, মানে জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, হ্যাঁ, এরপর হচ্ছে এই মোট দেশজ উৎপাদন, এই বিষয়গুলো কি আমার উৎপাদনের উপর ভ্যারি করতেছে। ওকে, এগুলো আমরা শিখবো সূত্রগুলা। হ্যাঁ, আমার জিডিপি এবং জিএনপির পার্থক্য কি? হ্যাঁ, জিডিপি আর জিএনপির পার্থক্য তোমরা জানো তো সবাই। জিডিপি আর জিএনপির পার্থক্য কি? একটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক মানে তো বুঝো যে আমার ভৌগোলিক এরিয়া, মানে আমার দেশের এরিয়ার ভিতরে যত কিছু উৎপাদন হবে, যে পরিমাণ উৎপাদন হবে। এখন আমার এই দেশের ভিতরে তো দেখো আমার দেশি মানুষ আছে, হ্যাঁ, ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, যত মানুষ আছে, আমার দেশের এরিয়ার ভিতর যারা আছে তারা যত উৎপাদন করবে সেটার ওই উৎপাদনের পরিমাণটা হচ্ছে আমার জিডিপি। বুঝছো? মোট দেশজ উৎপাদন। আরেকটা হচ্ছে কি জিএনপি, হ্যাঁ, মোট জাতীয় উৎপাদন। ঠিক আছে, এই ন্যাশনাল প্রোডাকশন। সো এটা কি?
এইটা হচ্ছে যে আমার দেশেও মানুষজন, মানে বাংলাদেশি মানুষ, এখন বাংলাদেশি মানুষ আমার দেশের ভিতরেও আছে, এবং ধরো যে বিভিন্ন রেমিটেন্স যারা পাঠায় আমেরিকায় আছে, হ্যাঁ ইউরোপে আছে, বিভিন্ন দেশে আছে। তো আমার দেশের যারা সিটিজেন তারা দেশের ভিতরে থাকুক বা বাইরে থাকুক, ওখান থেকে যত পরিমাণ উৎপাদন করে একত্রে সেটাকে জিএনপির আন্ডারে আমরা কাউন্ট করি। তাহলে জিডিপির ভিতরে কি কাউন্ট হবে না, আমার দেশের মানুষ যারা বিদেশে আছে তাদের হিসাবটা কাউন্ট হবে না জিডিপিতে, কারণ এটা আমি এরিয়ার ভিতরে, আমার দেশের এরিয়াতে বাংলাদেশের যে বর্ডার, এই বর্ডারে থেকে কারা ইনকাম করতেছে ওইটা হিসাব করি। আর জিএনপিতে আমার দেশের ভিতরে থাকলেও বিদেশি যারা আছে তাদেরটা কাউন্ট করবে না, ইন্ডিয়ান চাইনিজ সহ যারা আছে এখানে কাউন্ট করবে কি আমার দেশের নাগরিক কে কে, ঠিক আছে, নাগরিক সে আমার দেশের ভিতরে থাকুক বিদেশে থাকুক যেখানে থাকুক তাদেরটা কাউন্ট করব। আমি সংক্ষেপে একটু বুঝাই দিলাম, কারণ এত বিস্তারিত তো এখানে বোঝানো সম্ভব না। আমরা বিস্তারিত কোথায় পড়বো, আমাদের টপিকের যে ক্লাস হবে সেখানে। ওকে, পণ্যের জীবন চক্রের কোন পর্যায়ে বিক্রি সর্বোচ্চ থাকে? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই চ্যাপ্টারটা ভাই এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, মানে কি বলবো। ওকে, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, খাইছে রে, ব্রাহ্মণবাড়িয়ার 2-3 জন আছে ভাই, ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিও। ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমি সর্বদা নিজেকে বাঁচিয়ে চলি। ব্রাহ্মণবাড়িয়ার কথা শুনলেই আমার কেন জানি মনে শ্রদ্ধা আসে, একদম মন থেকে, ঠিক আছে। তো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে। ওকে, এবার আসো যে পণ্যের জীবন চক্রের কোন পর্যায়ে বিক্রি সর্বোচ্চ থাকে। এই কোশ্চেনটা আসছে কোন জায়গা থেকে ভাইয়া? এই কোশ্চেনটা আসছে পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ চ্যাপ্টার থেকে। পণ্য ও পণ্যের, এটা হচ্ছে মানে দ্বিতীয় পত্র, ওকে, মার্কেটিং দ্বিতীয় পত্রে পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। ওকে, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ এই টপিক থেকে আসছে। ওকে, সো আগামী 30 তারিখের মধ্যে ভর্তি হইলে কিন্তু তোমরা ভাই টি শার্ট পাবা, বই পাবা, লেকচার শিট পাবা, সবকিছুই পেয়ে যাচ্ছ ডিসকাউন্টে। ওকে, সো আজকে কিন্তু তোমাদের ডিসকাউন্ট প্রাইস যেটা ছিল, হ্যাঁ 4099 প্রবাবলি, সেটার হচ্ছে আজকে লাস্ট ডেট। কালকে থেকে এটা কিন্তু আরো প্রাইস বেড়ে যাবে। সো যারা ভর্তি হও না এখনো, আজকে কিন্তু ভর্তি হয়ে যাবে ডিসকাউন্ট প্রাইসে, ঠিক আছে, নাহলে কিন্তু প্রাইস বেড়ে যাবে। বলো, বলো তো পণ্যের জীবনচক্রের কয়টা স্তর, কয়টা স্তর বলো তো? এখানে 4টার কথা উল্লেখ আছে, মোট স্তর কয়টা? মোট স্তর 5টা। পণ্যের জীবনচক্রের স্তর কয়টা? 5টা। নাই কোনটা? এখানে মিসিং গেছে কোনটা? মিসিং গেছে ধারণা উন্নয়ন স্তর। ওকে, ধারণা উন্নয়নের স্তর, সূচনা, প্রবৃদ্ধি, পরিপক্কতা, এরপরে হচ্ছে কি পতন। একদম সুন্দর। ওকে, হ্যাঁ পিডিএফ দিব ক্লাস শেষে। যারা ক্লাসটা শেয়ার করবে তাদেরকে পিডিএফ দিব, যারা শেয়ার করবে না তাদের কিন্তু পিডিএফ দিব না, ঠিক আছে। কারণ এই যে এত কষ্ট করে তোমাদের জন্য এত ভালোবাসা, এত আবেগ নিয়ে আসলাম, তোমরা যদি একটু ভালোবাসা না দাও, হ্যাঁ তাহলে কি হবে বলো? আমি তো চাই তোমাদের ভালোবাসা পেতে, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো এত কিছু করা, তাই না? বলো, মানুষ কি চায়? দুদিনের এই জীবন। আচ্ছা, সো আমাদের যে 5টা স্তর, তোমরা তো জানো যে ধারণা উন্নয়ন স্তরে কি হয়, ওখানে তো আমার লাভের পরিমাণ একদম 0, কারণ ওই জায়গায় হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এই যে ধরো যে আমার মেশিনারিজ কিনা, এরপরে কারখানা ভবন ভাড়া নেওয়া বা বানানো, জায়গা জমি সংক্রান্ত, এখানে আমার বড় বড় ওই বিনিয়োগগুলো হয়, বড় বড় বিনিয়োগ, হ্যাঁ ইনিশিয়াল বা প্রাথমিক বিনিয়োগ হয়, ঠিক আছে। এখানে কি হয়? প্রাথমিক বিনিয়োগ, এখানে অনেক খরচ হয়, হ্যাঁ। আর সূচনা স্তরে কি হয়? নিউ বর্ন বেবি, মাত্র বাচ্চাটা কি হয়েছে, জন্ম নিছে, সো এই বাচ্চাটা যে আমার আসছে বা পণ্য একটা মার্কেটে আসছে, এটার কি একটা নাম রাখতে হবে না? মানে মানুষ নামটা কেন রাখি? মানুষের কাছে যেন সে পরিচিত হয়। এই এই পণ্যের জীবনচক্র আর মানুষের জীবনচক্র না একই, একদম এক, সেম, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে কি একটা ফুটন্ত জীবন্ত বাচ্চা মাত্র ডেলিভারি হয়েছে। সো এই ডেলিভারি হওয়ার পর আমাদের প্রথম কাজ কি বলতো? পাড়া প্রতিবেশীকে কল দিয়ে জানানো, এই আলহামদুলিল্লাহ আমার একটা পুত্র সন্তান হয়েছে, আমার একটা কন্যা সন্তান হয়েছে, এই যে মানুষকে জানানো। তো আমার পণ্যের ক্ষেত্রেও কি, পণ্যটাও আমার কাছে একটা বেবি, নিজের বাচ্চার চেয়েও বেশি,
ঠিক আছে, এই জন্য আমরা এই পণ্যটাকে সূচনা স্তরে কি করতে হয়, মানুষকে জানাইতে হয়, আকাশ বাতাসকে কি করতে হয়, জানাইতে হয়, সাক্ষী রাখতে হয়। এটা কিভাবে জানাবো বলো তো ভাইয়া? তুমি জানাবা বিজ্ঞাপনের মাধ্যমে। কি করবা? বিজ্ঞাপন দিবা মানুষকে। কারণ এখনো এই বাচ্চা সম্পর্কে, এই পণ্য সম্পর্কে মানুষজন সচেতন না, জানে নাই যে তোমার ঘরে হ্যাঁ আলোকিত করে ফুটফুটে একটা বাচ্চা এসেছে, তোমার একটা পণ্য এসেছে। ঠিক আছে, এই পণ্যটা সম্পর্কে তোমার কাস্টমার যারা, মার্কেট যারা, তাদেরকে তুমি কি করবা, বিজ্ঞাপনের মাধ্যমে জানাবা। তাহলে এই স্তরে কি হয়, বিজ্ঞাপন খরচ আমার বেশি হয়। ক্লিয়ার? কি হয়? বেশি হয়। ওকে, এরপরে আসো যে প্রবৃদ্ধি স্তর। প্রবৃদ্ধি স্তরটা কি? প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি, আবার বলো প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি মানে কি? পূর্বের তুলনায় বৃদ্ধি। তাহলে আমার সূচনা স্তরে যা বিক্রি হয়েছিল, অল্প স্বল্প যা কিছু হয়েছে তার থেকে বাড়বে। ধরো আমরা তো এই যে এই পণ্যের জীবনচক্রের এই ইমেজটা তো আমরা সবাই দেখছি, তাই না? সবাই তো এটা দেখছো, তাই না? সবাই এই ইমেজটা দেখছো কিনা বলো? ওই যে পণ্যের জীবনচক্রে এই যে 5টা স্তরকে এইভাবে ভাগ করছে, হ্যাঁ, এভাবে গিয়ে এরপরে এইভাবে এসে আবার বিলীন হয়ে গেছে। তাহলে ধরো আমরা যদি এখান থেকে যদি সূচনা ধরি, আর এইটাকে ধরো ধারণা উন্নয়ন স্তর, হ্যাঁ, এটা হচ্ছে সূচনা। দ্যাট মিনস এখান থেকে আমার এখানে পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রবৃদ্ধি। আর এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ। তাহলে এটা হবে কি? পূর্ণতা। পূর্ণতা, তুমি আমার কি? পূর্ণতা। সেই পূর্ণতা বা পরিপক্কতা। ঠিক আছে, এরপরে কি হয়? আবার নামতে থাকে পতন। যা কিছুর উত্থান আছে তার পতনও আছে। এইটা তো তোমরা সবাই বিশ্বাস করো। হ্যাঁ, আমাদের এই যে জন্ম মৃত্যুর মতো, যে জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। ঠিক আছে, সো এই হচ্ছে যে বিষয়। তাহলে প্রবৃদ্ধি কি? আমার সূচনা স্তর থেকে হ্যাঁ বিক্রয় বৃদ্ধির পরিমাণ বাড়তে থাকবে। ঠিক আছে, এখানে আমার বিক্রয় তোমাকে বলতে পারে, এমসিকিউতে কোশ্চেন আসতে পারে। আমি এই জায়গাটাতে একটু বেশি সময় নিব, কারণ এইটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক অনেক বেশি কোশ্চেন আসে। তোমার ঢাবিতে আসবে, রাবিতে আসবে, ধরো তোমার হচ্ছে ডিসিইউতে আসবে, ইভেন তোমার ম্যানেজমেন্টের আন্ডারে কিন্তু কোথাও কোথাও এই জায়গা থেকে কোশ্চেন ঢুকাই দেয়। যেখানে মার্কেটিং নাই, কিন্তু ম্যানেজমেন্টে 20টা 25টা 30টা কোশ্চেন থাকে, ওই জায়গায় কিন্তু বেসিক মার্কেটিং এর জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন 2-4টা পেয়ে যাবা। সো তোমার কিন্তু পড়তে হবে ভালোভাবে। ওকে, সো এই প্রবৃদ্ধিতে কি হয়? তোমাকে যদি বলে যে কোন স্তরে আমার বিক্রয় বৃদ্ধির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, তাহলে কোথায় ভাইয়া? প্রবৃদ্ধি স্তরে বৃদ্ধি পেতে থাকে। এবার আসো তুমি আমার সেই পূর্ণতা, হ্যাঁ, বা পরিপক্কতা। এখানে কি হবে? সবচেয়ে ম্যাচিউরড। এই এই এখানে এসে ধরো একটা মানুষ যখন 30 থেকে 35 বছরের মানুষ থাকে, তার ভিতর সব থেকে বেশি পটেনশিয়ালিটি, তার ভিতর সব থেকে বেশি ম্যাচিউরিটি থাকে। সে বুঝে লাইফটা কি, জীবনটা কি। এখানে তার শুধু প্রাপ্তির সময়। ঠিক আছে, সো এই যে 30 থেকে 40 বছরের বয়স, বা তুমি যদি পণ্যের ক্ষেত্রে পূর্ণতা স্তর বা পরিপক্কতা স্তর বলো, এই জায়গায় কি? এই যে তুমি এখানে বিজ্ঞাপন দিছো, এখানে তোমার পণ্য বিক্রি বাড়া শুরু হয়েছে, হ্যাঁ, মানুষজন তোমার সম্পর্কে পজিটিভ। তাহলে পজিটিভ হইলে কি হবে? এখানে এসে তোমার সর্বোচ্চ সর্বোচ্চ তোমার এমসিকিউ এ কোশ্চেন আসতে পারে, ভাইয়া সর্বোচ্চ বিক্রি হয় কোন স্তরে, সর্বোচ্চ মুনাফা হয় কোন স্তরে। তাহলে সর্বোচ্চ মুনাফা বা সর্বোচ্চ বিক্রি হয় ভাই আমার পূর্ণতা স্তরে। এইটা তোমাদের কখনো আর ভুল হবে না আশা করি। তাহলে পূর্ণতা মানে কি? এখানে আমার কোনো কিছুর কমতি নাই, এখানে আমি স্বয়ং সম্পূর্ণ, এখানে আমার সব থেকে বেশি লাভ হবে, আমার সব থেকে বেশি বিক্রি হবে। ওকে, এবং আমার পণ্যের খরচ কমে যাবে একক প্রতি। কারণ কি? বিক্রি বেশি, মুনাফা বেশি মানে কি? আমার উৎপাদন বাড়তেছে। আমরা জানি কি ইকোনমিক অফ স্কেল, এই শব্দটা তো শুনছো। ইকোনমিক অফ স্কেল মানে তুমি যদি বেশি পরিমাণে উৎপাদন করো, উৎপাদন খরচ তোমার কম হবে। সো তোমার এই ইকোনমি অফ স্কেল হচ্ছে কি এই জায়গায় কাজে লাগে, যে তোমার সর্বোচ্চ বিক্রি হয়, তাইলে কি তোমার খরচ কমে যায় এবং মুনাফাও কিন্তু তোমার অনেক বেশি হয়। এবার আসো, আমাদের সুখের সময় শেষ, এখন ভাই চোখের পানি আর নাকের পানি। তো এই চোখের পানি আর নাকের পানি কোথায়? এই পতন। এই পতন মানে কি? তুমি যে এই যে আকাশে উঠছিলা, আকাশ থেকে এখন তোমার নামতে হবে। ঠিক আছে, তোমার কি করতে হবে? যে তোমাকে সবাই অনেক ভালোবেসে ফেলছে। এখন তুমি যে একটা বিষয় বুঝো, সমাজে যখন কারো কোনো কিছু ভালো হয় তখন পিছনে অনেক মানুষ লেগে যায় না? এই পূর্ণতা স্তরে একটা জিনিস হয়, এখানে তুমি যে সর্বোচ্চ মুনাফা করতেছো, সর্বোচ্চ বিক্রি করতেছো, এখানে কি হবে জানো? তোমার এত ভালো দেখে তোমার যারা আরো প্রতিযোগী আছে, অন্যান্য কোম্পানি আছে, সবাই এই প্রোডাক্ট নিয়ে আসবে, সবাই মার্কেটে এই প্রোডাক্ট নিয়ে আসবে। তাহলে এখানে কি হবে? তীব্র প্রতিযোগিতা হবে।
কি হবে? তীব্র প্রতিযোগিতা। কারণ কি, এখানে তুমি ভালো করতেছো, তোমার যদি তোমার পেছন দিয়ে আঙুলটা না দিলে তার তো ভালো লাগবে না। তুমি ভালো করবা, সে কি দেখবে? না, সে দেখবে না। তার এই কি করবে, সেও এই পণ্য নিয়ে আসবে। তাহলে কি হবে, এখানে তীব্র প্রতিযোগিতা। এরপরে একটা সময় গিয়ে এইটা মার্কেট থেকে কি হবে, এর জনপ্রিয়তা জৌলুস কমতে থাকবে। এক সময় ধরো যে যারা এই চির যৌবনা নায়িকা ছিল, যাদের দেখলে আমাদের খুব ভালো লাগতো, তাদেরকে এখন দেখলে আর ভালো লাগে। ধরো ছোটবেলায় শাবনূর, মৌসুমী, পূর্ণিমার কথা একটু আলাদা। পূর্ণিমাকে মানে আমাদের বাপের ক্রাশ ছিল, আমাদের ভাইদের ক্রাশ ছিল, চাচার ক্রাশ, দাদার ক্রাশ, এখন আমাদেরও ক্রাশ। মানে এখনো সে এই যে আমাদের জুনিয়র জেনারেশন যারা, ওরও ক্রাশ হইতে পারবে, কারণ সে এখনো চির যৌবনা। তার কথা বাদ, তুমি অন্যদের কথা চিন্তা করো, মৌসুমী, শাবনূর, বা তুমি হিন্দি সিরিয়াল সিনেমা দেখে থাকলে অন্যদের কথা চিন্তা করো, বা তোমাদের সবার প্রিয় শাহরুখ খান, সালমান খানকে দেখো না, তারা এক সময় কি তাগড়া ছিল, এখন তাদের শরীরে কি বয়সের ছাপ, তারা যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তো এখানে পণ্যের জীবন চক্রেও এখানে কি হবে, তুমি সর্বোচ্চ স্টেজে চলে গেছো, এখন তোমার পতন হবে। এক সময় তুমি মার্কেট থেকে ভ্যানিশ হয়ে যাবে, এটা আর মার্কেটে থাকবে না। তুমি নোকিয়া 1200 মোবাইলের কথা চিন্তা করো, নোকিয়া 1200 মডেল এক সময় কি ছিল, মানে সেনসেশন ছিল যে নোকিয়া 1200 আছে, মানে আরে ও তো একটা মাল। কিন্তু এখন তো এটা নাই, মার্কেট আউট। বুঝতে পারছো? ওকে, বুঝছো কিনা? তাহলে এখানে আনসার হবে পরিপক্কতা স্তর। আমি কিন্তু প্রত্যেকটা স্তর নিয়ে একটু কম বেশি আলোচনা করলাম। আই গেস এইটার বেসিকটা তুমি বুঝে গেছো। আরো বিস্তারিত আলোচনা আমরা ক্লাসে করব, ঠিক আছে কিনা বলো? বলো, আমি কি একটু বেশি সময় নিচ্ছি বলো তো, নাকি আমি ব্যাখ্যা না করে উত্তর দিয়ে চলে যাব? বলো তো কি করব? আমি না কনফিউজ, তোমাদের মন বুঝতে পারি না, বুঝছো? বলো, কার্যক্রমের ধারাবাহিকতা নির্ধারণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? রাউটিং, সময় নির্ধারণ, প্রেরণ, পরিদর্শন। কার্যক্রমের ধারাবাহিকতা নির্ধারণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? বলো বলো তো বাচ্চারা, এই তোমরা কি আছো? বলো বলো বলো। সবাই একটু আনসার করো। ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো ভাই। এখান থেকে কিন্তু অনেক অনেক কোশ্চেন আসে এই পণ্যের জীবনচক্র থেকে। ওকে, 55 আনসার করো, 55। আচ্ছা, আগের কোশ্চেনটা কিন্তু অনেকেই ভুল করছিল, বুঝছো? অনেকেই ভুল করছিল, বুঝলাম না। 54 অনেকেই ভুল করছিল। ওকে, আরিফ আখন্দ বলতেছে ভাইয়া আপনার বাসা নেত্রকোনার কোথায়? আমার বাসা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। ঠিক আছে, মোহনগঞ্জ উপজেলায়, সো সদর। হ্যাঁ, তাহলে তোমাদের বাসায় বেড়াতে যাবো না, ঠিক আছে? তোমাদের বাসার সামনে দিয়েই তো যাওয়া লাগে। ওকে, আচ্ছা 55A। ওকে, আচ্ছা তোমাদের জন্য প্রশ্ন কিন্তু এইটা না যে কার্যক্রমের ধারাবাহিকতা নির্ধারণ করার প্রক্রিয়া বলা হয় কি। তোমাদের প্রশ্ন হচ্ছে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আসছে, এটা বলো। তোমার যে সব চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া আছে কিনা এটা বোঝা যাবে এই প্রশ্নের উত্তর দিতে পারলে, বুঝছো? যে এটা আমি বোঝার চেষ্টা করতেছি যে তোমাদের সবকিছু সম্পর্কে সম্মুখ আইডিয়া আছে কিনা, যে একটু ভিতর থেকে কোশ্চেন করলে। কারণ সাধারণত তুমি এই ধরনের কোশ্চেন দেখো না, ঠিক আছে? ওকে, 55 কেউ বলতেছে ডি। ওকে, আচ্ছা জেরিন বলতেছে ভাইয়া একটু তাড়াতাড়ি করেন। ওকে ফাইন, নোটেড। আমি একটু দ্রুতই ব্যাখ্যা করব, বাট আমি একটু মানে মানে তোমাদের সাথে ফার্স্ট ক্লাস, তো মানে আমার কেন জানি মনে হচ্ছে মানে তোমাদের সাথে ফার্স্ট ক্লাস মনে হচ্ছে না, মনে হচ্ছে কত চির পরিচিত। তোমাদের সাথে আমি অফলাইনে ক্লাস করতেছি, তোমরা সবগুলো আমার সামনে বসে আছো, আমি তোমাদের সাথে কথা বলতেছি, চেহারা দেখতেছি। হ্যাঁ, তোমরা কানাকানি ফিস ফিস করতেছো, আমি কাউকে বলতেছি এই কথা বলবে না, মাইট দিব, ঠিক আছে? এরকম মনে হচ্ছে কেন জানি। এই জন্য মনে হয় আমি একটু বেশি ব্যাখ্যা করে ফেলতেছি, বেশি বলে ফেলতেছি। ঠিক আছে, আমি অল্প ব্যাখ্যা করে শর্ট টাইমের ভিতর বলে দিব, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে দেখো ভাইয়া যে এই রাউটিং, এই কোশ্চেনটা আসছে কোন চ্যাপ্টার থেকে? আমাদের যোগাযোগ চ্যাপ্টার আসছে না? যোগাযোগ, যোগাযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তি। সো ওখানে এই এই রাউটিং, এই রাউটিং জিনিসটা কি? এই রাউটিং জিনিসটা হচ্ছে যে ডেটা, ডেটা মানে তথ্য কোন পথ থেকে কোন পথে যাবে। হ্যাঁ, কোন পথে
কোন পথে তার গন্তব্যস্থলে যাবে, ঠিক আছে, গন্তব্যস্থলে পৌঁছাবে এইটা আইডেন্টিফাই করা, হ্যাঁ, স্তরে পৌঁছাবে এইটাকে ঠিক করা। বুঝতে পারছো? ক্লিয়ার? এই তোমরা বাকিরাও কি বিরক্ত হচ্ছ বলো তো? ওকে, দেখো এখানে দেখো, এই তুমি যদি একটু করো, ম্যানেজমেন্টে পড়ছিলা, যোগাযোগ পড়ছো না, এইটা কিন্তু তুমি এভাবে রিলেট করতে পারো যোগাযোগের সাথে। বুঝতে পারছো? মূলত ওই যোগাযোগের সাথে তুমি রিলেট করতে পারো। ওকে, আবার তুমি আমাদের কি বলে এটাকে, ওই যে বন্টন প্রণালী আছে না, বন্টন প্রণালীর এখানেও করতে পারো, যে কিভাবে আমাদের কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পণ্য কাস্টমার কাছে পৌঁছাবে। বুঝতে পারছো? ওকে ওকে, জাহিদুল ইসলাম বলতেছে ভাইয়া আমি কামব্যাক কোর্সেও ছিলাম, তাই আপনাকে আগে থেকে চিনি। ওকে, হ্যাঁ, তুমি তো ভাইয়া আমাদের পুরাতন ঘরের লোক। নিচের কোনটি বেস্টিক বাজারজাতকরণ পরিবেশের উপাদান? ভাইয়া খুবই একটা সহজ কোশ্চেন, ছোট্ট একটা চ্যাপ্টারের একটা, মানে তুমি যে 2 পেজ পড়লে তুমি 1 মার্কস পাই যেতেছো। তুমি কি এটা বুঝতেছো কিনা যে মানে ঢাকা ইউনিভার্সিটি 1 মার্কস পাওয়া, ভাই কত কত পৃষ্ঠা, কত রাত জাগতে হয় ঢাকা ইউনিভার্সিটি 1 মার্কস পাওয়ার জন্য, তোমার কল্পনার বাহিরে। কিন্তু তুমি এই একটা ছোট্ট একটা চ্যাপ্টার, মানে তুমি প্রত্যেকটা লাইন এখান থেকে মুখস্থ করতে পারবা যে কি কি লাইন আছে, মানে এখান থেকে তুমি একটা কোশ্চেন পেয়ে গেছো, মানে এই চ্যাপ্টারটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? ছোট, এটা ছোট মরিচের ঝাল বেশি, এরকম আর কি। সো দেখো, বেস্টিক বাজারজাতকরণ, সো আমরা কি জানি বেস্টিক সামষ্টিক দুইটাই আছে। বেস্টিক জিনিসটা কি, বেস্টিকের কিছু বৈশিষ্ট্য কি, বেস্টিক হচ্ছে কি, এটাকে আমরা চাইলে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। আরেকটা আছে কি, সামষ্টিক, এটাকে ইংরেজিতে আমরা কি বলি, এই বেস্টিককে মাইক্রো, আর যেটা সামষ্টিক এটাকে বলি ম্যাক্রো। মাইক্রো আর ম্যাক্রোর পার্থক্য জানো তো? মাইক্রো মানে ক্ষুদ্র। মানে আমার না কেন জানি একটা টপিক দেখলে মানে আমার বিস্তারিত পড়াইতে মন চাই, যদিও এই ক্লাসটা বিস্তারিত পড়ানো না, কিন্তু আমি তোমাদেরকে পড়াইতে কেন জানি ভালো লাগতেছে, মানে মনে হইতেছে যে কত পরিচিত তোমরা। ঠিক আছে, এটা হচ্ছে কি বৃহৎ বা বড়। সো তোমাদের সাথে খেলা হবে মেইন ক্লাসে। ঠিক আছে, মেইন ক্লাসে কিন্তু আমরা পড়বো। ঠিক আছে, ভরপুর পড়াশোনা হবে। তাহলে এই নিয়ন্ত্রণযোগ্য আর এই বৃহৎ বা ম্যাক্রো যেগুলা, এগুলো হচ্ছে কি অনিয়ন্ত্রণযোগ্য, মানে চাইলেই কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না, অনিয়ন্ত্রণযোগ্য। ওকে, অনিয়ন্ত্রণযোগ্য। ওকে, তাহলে দেখো রাজনৈতিক অবস্থা, তুমি জাস্ট চিন্তা করো, জুলাই আন্দোলন এটা কি কারো কোনো কোম্পানির হাতে ছিল? চাইলে নিয়ন্ত্রণ করতে পারতো না। তাহলে কি এটা নিয়ন্ত্রণযোগ্য না, এটা অনিয়ন্ত্রণযোগ্য। তাহলে এটা হয়ে যাবে কি ম্যাক্রো বা সামগ্রিক বা সামষ্টিক। সরকার কাঠামো, সরকার, একটা দেশের সরকার কি হবে না হবে এটা কি কোম্পানি চাইলে নিয়ন্ত্রণ করতে পারে? সে ঠিক করে দিতে পারে না। ঠিক আছে, প্রযুক্তির পরিবর্তন, এআই আসবে কি আসবে না, এটা কোম্পানি কাজ করতে পারে না। কিন্তু তার ক্রেতাদেরকে সে চাইলে আইডেন্টিফাই করতে পারে। কিরকম? ওই যে বাজার বিভক্তিকরণ, সে কাদের কাছে বিক্রি করবে, সে একটা কাস্টমার সেগমেন্টাইজ করে সে এখান থেকে সিলেক্ট করবে, সে নারীদের জন্য পণ্য বিক্রি করবে নাকি সে পুরুষের জন্য বিক্রি করবে, সে কি মানে কোন ধর্মের জন্য বিক্রি করবে। আমরা তো বাজার বিভক্তিকরণ পড়ছি, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাজার বিভক্তিকরণ যেটা আর কি। হ্যাঁ, সো ওখানে তুমি দেখবা, সো এই ক্রেতাদের ক্ষেত্রে তুমি ক্রেতাটা সিলেক্ট করতে পারবা। ইভেন তুমি ক্রেতাদের জন্য ভালো কোয়ালিটি বা ভালো, হ্যাঁ, তাদের চাহিদা বুঝতে পেরে তুমি ওই চাহিদা অনুযায়ী যদি পণ্য দিতে পারো, তাহলে তারা খুশি, তাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, সো তুমি চাইলে ক্রেতাদেরকে কি করতে পারো, চাইলে নিয়ন্ত্রণের করতে পারো। তাহলে এই ক্রেতারা হচ্ছে কি বেস্টিক পরিবেশের বা বেস্টিক বাজারজাতকরণের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এটা বুঝছো কিনা বাচ্চারা? একটু বলো তোমরা বুঝছো কিনা, কোনো কনফিউশন আছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে করে ফেলো। ওকে, হ্যাঁ, জাহিদুল ইসলাম জাহিদ বলছে কোম্পানি সরবরাহকারী জনসংখ্যা ক্রেতা। হ্যাঁ, এখানে হচ্ছে কি এই বেস্টিকের আন্ডারে 6টা উপাদান আছে আর সামষ্টিকের আন্ডারে 6টা আছে। ঠিক আছে, এই 6টা মনে রাখতে হবে। রাজনৈতিক, এরপরে হচ্ছে তোমার সাংস্কৃতিক, প্রাকৃতিক, অর্থনৈতিক, এগুলো হচ্ছে কি আমার
এই ম্যাক্রো বাজারজাতকরণ পরিবেশ বা ম্যাক্রো এনভায়রনমেন্টের আন্ডারে। মূলধন গঠনের শেষ পর্যায় কোনটা? ওকে, মূলধন, এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বলতে পারবা এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন বলতে পারবা? কোন চ্যাপ্টার? হুইচ চ্যাপ্টার? এটা হচ্ছে, আমি তোমার জন্য ইজি করে দেই, মার্কেটিং সেকেন্ড আর ফার্স্টের ভিতরে কি হবে? এটা হবে এমকেটি ফার্স্ট, মার্কেটিং ফার্স্ট পেপার থেকে। হ্যাঁ, ফার্স্ট পেপার থেকে কোশ্চেন। এখন কোন চ্যাপ্টার এটা বলো? আচ্ছা, মনফুরিং বলতেছে ভাইয়া আমার এইচএসসি তো ফাইন্যান্স ছিল, আমি অ্যাডমিশনে মার্কেটিং এক্সাম দিতে চাই, এতে কি কোনো প্রবলেম হবে কিনা? কোনো সমস্যা নাই, ঠিক আছে। তুমি হচ্ছে কি ওই পরীক্ষার হলে যখন তোমাকে ওই খাতা দিবে, তুমি ওখানে মার্কেটিং এর ইয়াতে ভরাট করবা, ঠিক আছে। আবার আবেগে যে এইচএসসিতে পড়ছি ফাইন্যান্স, একটু ফাইন্যান্সটা উল্টায় দেখি তো, দাগায় দেখি তো, এটা করলে হবে না। এবং তুমি আজকে সিদ্ধান্ত নিবা, ঠিক আছে, আজকে সিদ্ধান্ত নিবা যে তুমি মার্কেটিং পড়বা, দ্যাট মিনস আজকে থেকে তোমার ফিনান্সের সাথে ডিভোর্স, ফিনান্সের সাথে আর কোনো কিছু নাই। তুমি উল্টায়ও দেখবে না যে ফিনান্স কি সহজ লাগে কিনা কঠিন লাগে কিনা, এরকম দোদুল্যমান অবস্থায় থাকলে তোমার কোনোটার পড়া হবে না। সো তোমার একক সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আসলে কি নিয়ে পড়তে চাও। হ্যাঁ, ওই সিদ্ধান্ত অনুযায়ী তোমার যেহেতু মার্কেটিং নতুন, তুমি একটু ভালোভাবে তুমি কি করবা, ফোকাস দিবা। কারণ এটা মনের বই, মার্কেটিং কঠিন ওই রকম না, বাট মনের ভয় থাকতে পারে যে ভাই আমি তো এইচএসসি তো পড়ি নাই, তখন একটা ভয় থাকতে পারে। এই জন্য তুমি মার্কেটিংটা একটু একাধিকবার পড়বা, ভালোভাবে পড়বা, যেন ভয় কাজ না করে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কি আমার উৎপাদনের উপকরণ কয়টা আছে? 4টা আছে। কি বলতো? ভূমি, শ্রম, মূলধন, আরেকটা কি? সংগঠন। এই 4টা হচ্ছে কি আমার উৎপাদনের উপকরণ। তো এই মূলধন থেকে এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে। সো এই মূলধন গঠনের শেষ পর্যায়ে কি 4টা স্টেপ আছে। আয় করা প্রথমে, এরপরে কি সঞ্চয় করা, এরপরে সঞ্চয় মানে নিজে সঞ্চয় করা, যে আমার ইনকাম থেকে কিছু টাকা আমি নিজে সঞ্চয় করা, এরপরে সঞ্চয় সংগ্রহ। এখন তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা ব্যাংক যারা আছে, হ্যাঁ, যারা এক্সট্রা টাকা আছে যাদের কাছে, তাদের থেকে তুমি টাকাটা কালেক্ট করবা, এরপরে তুমি এখানে বিনিয়োগ করবা। তাহলে শেষ পর্যায়ে কি? শেষ হচ্ছে কি বিনিয়োগ। ওকে, শেষ বিনিয়োগ, ক্লিয়ার। আর প্রথম ধাপ আয়, মানে এখানে সিরিয়াল অনুযায়ী আছে অপশনগুলা। সো আই গেস এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 4টা উপাদান অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসে, ভূমি থেকে আসে, শ্রম থেকে আসে, হ্যাঁ, সংগঠন থেকে আসে। সো এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে দেখবা। বাজারজাতকরণ গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে? পণ্য ও সেবা, ভ্যালু, পণ্য ও সেবা কি করে বলো? ওকে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। জেরিন হাওলাদা বলতেছে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। একটু দ্রুত আনসার করো, দ্রুত। ওকে, 58C। ওকে, আচ্ছা, তাহলে দেখো বাজারজাতকরণ গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে? পণ্য, সেবা, ভ্যালু, পণ্য ও সেবা। হ্যাঁ, সো এইটা আসছে হচ্ছে মার্কেটিং দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার থেকে, বুঝছো? মার্কেটিং সেকেন্ডের দ্বিতীয় এই বাজারজাতকরণ আছে না, বাজারজাতকরণ পরিচিতি, ওই চ্যাপ্টারে ওখানে তুমি ওই যে একটা ছক দেখবা, হ্যাঁ, একটা ছক দেখবা, ওই ছকের আন্ডারে আছে মৌলিক উপাদানগুলা কি। হ্যাঁ, ওখানে তুমি একটা জিনিস দেখবা। সো এখান থেকেই এই কোশ্চেনটা মূলত আসছে। হ্যাঁ, আমি তোমাকে একটু ব্যাখ্যা করি। সো দেখো, বাজারজাতকরণ গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে? বিপণন, অর্পণ, এই শব্দটা শুনছো কিনা, বা ইংরেজিতে যেটাকে বলে মার্কেট অফারিংস। ওকে, মার্কেট অফারিংস বা বিপণন অর্পণ। ওকে, বিপণন অর্পণ মানে কি?
আমরা যা কিছু কাস্টমারকে প্রোভাইড করি, কাস্টমারকে আমরা কি দেই, আমরা কি সেল করি বলতো? আমরা হয় পণ্য সেল করি, সেবা সেল করি, অথবা অভিজ্ঞতা। এই তিনটা জিনিসকে একত্রে বলে কি বিপণন অর্পণ। মানে কাস্টমারকে যা কিছু দেই সেটাকে আমরা কি বলি? বিপণন অর্পণ বলি। হ্যাঁ, তো কাস্টমারকে যে বিপণন অর্পণ দেই, বিপণন অর্পণটা কেন দেই? কাস্টমারের সমস্যার সমাধান করার জন্য। কি করি? সমস্যার সমাধান করা। সো এই সমস্যার সমাধান যে করি, হ্যাঁ, এই সমস্যার সমাধান করাটাকে আমরা এই সুন্দর ভাষায় বা মার্কেটিংয়ের ভাষায় বলি, সেটাকে বলি কি? ভ্যালু সৃষ্টি করি। কি করি? ভ্যালু সৃষ্টি করি। ওকে, মানুষের সমস্যা, প্রবলেম সলভ করা, হ্যাঁ, মানুষের চাহিদা বুঝতে পারা, ওইটা সমাধান দেওয়া, এই সব কিছুকে আমরা এক কথায় কি বলতে পারি? ভ্যালু সৃষ্টি করা। দেখবা তুমি মার্কেটিং এর একাডেমিক বই যখন পড়ছো এইচএসসি তে, আমি তো মোস্টলি আমি যখন পড়তাম খালেকুজ্জামান স্যারের বই পড়তাম, বা মোস্টলি আমি যেটা দেখি মোস্টলি স্টুডেন্টরা খালেকুজ্জামান স্যারের বই পড়ে, ওখানে একটা ডেফিনেশন দেওয়া আছে। দেখবা যে বাজারজাতকরণ কাস্টমারের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং এই ভ্যালুর বিনিময়ে কাস্টমার থেকেও ভ্যালু নেয়। মানে ভ্যালু জিনিসটা হচ্ছে যার যেটা দরকার, হ্যাঁ, তার ওই সমস্যার সমাধান করা। যেমন যে বিক্রি করতেছে তার দরকার টাকা, সো কাস্টমারকে পণ্য সেবা অভিজ্ঞতা তুমি যেটাই দাও, এটাকে আমরা কি বলতেছি? ভ্যালু বলতেছি। এই যে ভ্যালু দিচ্ছি এবং বিনিময়ে ভ্যালু নিচ্ছি, আমি তো বলতে পারতাম বিনিময়ে টাকা নিচ্ছি, বাট আমার এই প্রবলেমটাকে আমি কি বলতেছি? ভ্যালু, বিকজ আমার প্রবলেমে সলভ হইতেছে। হ্যাঁ, সো তাহলে কি করতেছি? আমরা গ্রাহকদের জন্য ভ্যালু সৃষ্টি করি এবং এই ভ্যালুর বিনিময়ে গ্রাহকদের থেকেও ভ্যালু নেই। বুঝতে পারছো ভাষাটা? সো তুমি এখানে পণ্য হবে না কেন? পণ্য হইলে তোমার সেবা বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, সেবা বললে আমার পণ্য বাদ চলে যাচ্ছে। স্যার একটু আসেন না, স্যার প্লিজ আসেন। এই তোমাদের একজন ওস্তাদ আসতেছে, বুঝছো, মানে আমাদের সবার ওস্তাদ। হ্যাঁ, বলছে যে বাচ্চাদেরকে একটু দেখবে। এই যে তোমাদের সিউনিটের যে পুরো জার্নি জুড়ে থাকবে তোমাদের ইংলিশ ভাইয়া খ্যাত মুহাইমিন স্যার। স্যার একটু ওয়াচ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আপনাদের জন্য অনেক ভালো কিছু করার জন্য, এবং আমাদের মূল টার্গেট যেটা থাকবে, আমরা চেষ্টা করব যে আমাদের কাছে যতগুলো ছোট ভাই বোনেরা আসবে তারা যাতে বাংলাদেশের সবচেয়ে বেস্ট সার্ভিসটা পায়। রাইট, আমরা সবসময় একটা কথা বলি যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, তাই না? এই যে আল্লাহ রিজিক দিবে, আমরা বলি ভাগ্য পরিবর্তন করার উপায় হচ্ছে দুইটা। এটা হচ্ছে প্রচুর পরিমাণে দোয়া করতে হবে এবং পরিশ্রম করতে হবে। সঠিক গাইডলাইন মেনে যদি পরিশ্রম করা যায়, সফলতা ইনশাল্লাহ আসবেই। আমি বলবো না আমাদের কাছে ভর্তি হলে আপনার চান্স হয়ে যাবে, বাট এটুকু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে অন্য 10 জনের চাইতে আপনার প্রিপারেশন অনেক অনেক ভালো। হ্যাঁ, আমাদের এখানে ভর্তি হলে এই যে দেখেন, আমাদের এখানে ভর্তি হওয়ার সাথে সাথে এই যে বইগুলো পেয়ে যাবেন। এই যে রিটেনের জন্য হচ্ছে ফাউন্ডেশন বুক, এরপরে এই যে 40 days বুকআপ প্ল্যান, যেটা মেমোরাইজিংয়ের প্ল্যান, যেটা এই 40 দিন 40টা যদি ডিল কমপ্লিট করতে পারেন, জীবনে আর ইংলিশটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এরপরে আপনাদের জন্য থাকবে হচ্ছে ডিউ টার্গেট বুক, এরপরে আপনাদের জন্য থাকবে আপনার বাসায় যে পরীক্ষা দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েমার শিট কেমন হয় রে ভাই, এই যে এরকম হয় এরকম, হ্যাঁ, এগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, স্যারের ক্লাস ভালো করে করেন। বাংলাদেশের ইস্ট আর ওয়েস্ট আমাদের দেলোয়ার স্যার হচ্ছে বেস্ট, ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করেন ইনশাআল্লাহ। স্যার হচ্ছে বেস্ট। ওকে, তাহলে বাচ্চারা, ওকে, তাহলে তো বুঝেই গেলা। হ্যাঁ, তাহলে কি এটা আনসার কি হবে? ভ্যালু। ওকে, আমরা একদম প্রায় শেষের দিকে আসি। হ্যাঁ, আমি তো ভাবছিলাম তোমাদেরকে অনেক বেশি পড়াবো, কিন্তু তোমাদের তো আসলে এতক্ষণ পড়ার ধৈর্য নেই আমি যতটুকু বুঝতেছি। ওকে, এবার আসো লে আউট। হ্যাঁ, লে আউট কি? উৎপাদন ব্যবস্থাপনায় লে আউট শব্দটি দ্বারা কি বোঝানো হয়? লে আউটের বাংলা অর্থ কি বলো তো? তোমরা সারা জীবন হ্যাঁ দেখে এসেছো যে কি লে হালুয়া, কিন্তু এখন শুনতেছো লে আউট। ওকে, সো লে আউট অর্থ কি বলো? লে আউট মানে কি? বাংলা এটাকে কি বলে? বাংলায় বলে, শুদ্ধ বাংলায় বলে বিন্যাস। বিন্যাস শুদ্ধ বাংলায় কি বলে? বিন্যাস। আর সহজ বাংলায় বা আমার মতো যে যারা মানে একটু অত মডার্ন না, ঠিক আছে, এই কি বলে আঞ্চলিক ভাষা ব্যবহার করে, একটু কেমন জানি, তাই না? সো তারা কি বলে? আমি যদি সহজ বাংলায় বলি, বিন্যাস মানে হচ্ছে কি? সাজানো। কি করা? সাজানো। মানে তোমার সাজানো গোছানো সংসার, তুমি কিভাবে তোমার ঘরটাকে তুমি কিভাবে সাজাবা, তোমার অফিসটাকে তুমি কিভাবে সাজাবা, হ্যাঁ, তোমার কারখানাটাকে তুমি কিভাবে সাজাবা। এই সাজানোটা কেন হয়? যেন আমরা জায়গার যথাযথ ব্যবহার করতে পারি, আমার কাজটা যেন আমি ইজিলি করতে পারি, ঠিক আছে, সব কিছুর জন্য ইজিলি হয়।
ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? তাহলে সাজানো, তাহলে বিন্যাস বা লেআউট মানে যদি সাজানো হয় তাহলে এখানে কি হবে, কোনটা হবে এখানে আনসার বলো? ওকে, লামিয়া আক্তার বলছে বিন্যাস, জাহিদুল ইসলাম জাহিদ বিন্যাস, সোহান আনসার করছে, হাবিবা আক্তার, ওকে, জেরিন আনসার করছে, ওকে, 59B। হ্যাঁ, তাহলে এই যে সাজানো, সাজানো মানে কি, আমি আমার ঘরের ভিতরে বা আমি আমার অফিসে, আমি আমার দোকানে, আমি আমার কারখানায় কোথায় কোন জিনিসটা রাখবো এটা নির্ধারণ করা। সো তাহলে এখানে যে অপশনগুলো আছে এর ভিতর কি, যন্ত্রপাতির অবস্থান নির্ধারণ করা, মানে আমি আমার মেশিনটা কোথায় রাখলে আমি সহজে নাড়াচাড়া করতে পারবো, সহজে কাজটা করতে পারবো, আমার জায়গার সর্বোচ্চ বেস্ট ইউটিলাইজ হবে, এটা হচ্ছে কি আমার যন্ত্রপাতির অবস্থান নির্ধারণ। ওকে, তাহলে এই বিন্যাস মানে সাজানো বা লেআউট, তুমি যাই বলো, হ্যাঁ এটা বুঝবা, মানে শব্দের অর্থ বুঝলে কিন্তু উত্তর অনেকটা ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছো? এবার আসো যে উৎপাদন ব্যবস্থাপনায় লেআউট শব্দটি দ্বারা কি, ও আচ্ছা, এটা তো আনসার তো সলভ হইলো। নিচের কোনটি বাজারজাতকরণ গবেষণার ধাপ নয়? সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, ক্রেতার চাহিদা বিশ্লেষণ। বলো, বাজারজাতকরণ গবেষণার ধাপ নয়, এটা একটু আনসার করো দেখি তোমরা কে কি পারো, কার কতটুকু আইডিয়া। ওকে, ওকে, সবাই একটু আনসার করো। ওকে, দ্রুত। রিপন শেখ আনসার করছে, ওকে, দেখি আর কে কে আনসার করছে। আচ্ছা, এই যে কনফিউজড হইতেছে অনেকেই, ঠিক আছে, এক একজন এক একটা আনসার করা শুরু করছে, এই কনফিউজড হওয়াটাই আমি চাই। ওকে, ওকে, আচ্ছা, ওকে, দেখো তাহলে বাজারজাতকরণ গবেষণার ধাপ নয় কোনটি? বাজারজাতকরণ গবেষণায় আসলে কি কি থাকে বা কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে বলো তো? কি কি বিষয় থাকে? যে ধরো তোমার হচ্ছে কি, প্রথমে পরিকল্পনা করা, তথ্য সংগ্রহ করা, তথ্য বিশ্লেষণ করা, হ্যাঁ, তোমার হচ্ছে কি গবেষণা পরিকল্পনা, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, ঠিক আছে। তাহলে এই যে ক্রেতার চাহিদা বিশ্লেষণ, হ্যাঁ, এইটা বাজারজাতকরণ গবেষণার ভিতর অন্তর্ভুক্ত থাকে না। ক্রেতার চাহিদা বিশ্লেষণ, এটা আমরা যখন ক্রেতার কি করতে চাই, ধরো যে ক্রেতার ডিমান্ড বুঝতে চাই যখন, বা কি বলে এটাকে, ক্রেতা বিশ্লেষণ যখন করতে চাই যে ক্রেতারা কি চাচ্ছে না চাচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে কি আমরা এই চাহিদাটা, ক্রেতার চাহিদাটা বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে আমাদের কে কি আনসার করছে? কনফিউজড, ডি ডি ডি। হ্যাঁ, তাহলে কি ডি হচ্ছে কি আমাদের আনসার, মানে এটা অন্তর্ভুক্ত না। ওকে, তাহলে আমাদের সমস্যা চিহ্নিত করা, তথ্য সংগ্রহ করা, তথ্য বিশ্লেষণ করা, পরিকল্পনা করা এবং সবশেষে তথ্য উপস্থাপন। ওকে, তথ্য উপস্থাপন, এগুলো হচ্ছে কি আমার এই ধাপগুলো আমার এই কি বলে বাজারজাতকরণ গবেষণার অন্তর্ভুক্ত। ঠিক আছে, কি করা? সমস্যা আইডেন্টিফাই করা, এরপরে তোমার গবেষণা পরিকল্পনা করা, তথ্য সংগ্রহ করা, তথ্য বিশ্লেষণ, তথ্য উপস্থাপন, এই মোটামুটি এই ধাপগুলাই হচ্ছে কি আমার বাজারজাতকরণ গবেষণার অন্তর্ভুক্ত। হ্যাঁ, আর ক্রেতা চাহিদা বিশ্লেষণ এটা আমার বাজারজাতকরণ গবেষণার অন্তর্ভুক্ত না। ওকে, তাহলে আই গেস
তোমাদের ক্লিয়ার, কারো কোনো কনফিউশন থাকার